সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষা। মূল দলের কাউন্সিল এইগুলো প্রক্রিয়াধীন আছে। নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান। আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাআল্লাহ দক্ষতার সহিত এটি করবে। বাধা দিয়েছে, আমাদেরকে কাউন্সিল করার জন্য হল রুম দিতে চায়নি। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি। আরও 21 জেলায় ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। এক পলক দেখার জন্য আমাদের প্রেরণা থাকে, ওদের আগ্রহে আছে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। চাঁদপুরের জনগণ প্রস্তুতি নিচ্ছে ওনার কথা শোনার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার। হাম আক্রান্ত মুমূর্ষু রোগীর চিকিৎসায় ভরসা বাবল সিপ্যাপ। ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তানও বাড়তি সতর্কতার পরামর্শ। ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন চায় এনসিপি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি। সিটিতে জোট, পৌরসভা ও ইউনিয়নে একক লড়াই চিন্তা। প্রভাবশালী প্রার্থী ভেরানোর চেষ্টা। তিস্তা নিয়ে ভারত চীন আগ্রহের দোলাচলে বাংলাদেশ। জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই অর্থায়ন নিয়ে হবে সিদ্ধান্ত। ভারসাম্যপূর্ণ কূটনীতি বড় চ্যালেঞ্জ। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা। বাড়বে এলএনজি এলপিজি আমদানির সুযোগ, খুলবে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ। 2000 টাকা আনলে আমরা এক ব্যাগও বাজার করতে পারি না। 1 কেজি করলা 80 টাকা কেজির কথা কয়, আমি 60 টাকা কেজি বললাম, দিব না। চড়ে থাকা বাজারে ক্রেতার নাভিশ্বাস। সবজির পর বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। পরিবহন খরচের অজুহাতে ডিমের দামে অস্থিরতা। স্বস্তি দিতে বাজেটে বাড়ছে করমুক্ত আয় সীমা। নতুন নেতৃত্ব আসছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনে। চলছে যাচাই বাছাই। ছাত্রদল, যুবদলের নেতাদের অপেক্ষা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। হাসান ওয়ালির প্রতিবেদন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ও সমর্থকদের হতে হয় হামলা, মামলা, জেল জুলুমের শিকার। রাজপথের যোদ্ধাদের হার না মানার সাহসে 24-এর গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনের। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এখন বিএনপি। শপথ করিতেছি যে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সহযোগী প্রায় সব সংগঠন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ। নিয়মিত কাউন্সিল না হয় মূল দল সহ 11টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে 10টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, আবার কোথাও এক যুগ একই কমিটি বহাল রয়েছে। নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে আওয়ামী দুঃশাসনকে দুষছেন নেতাকর্মীরা। নতুন কমিটি গঠন করার ক্ষেত্রে অপেক্ষায় রয়েছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনার। যুবদলের কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান। উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। নেতৃত্ব নির্বাচনে আমাদের সংগঠনও নিজস্ব আলাপ আলোচনার ব্যাপার আছে এবং আমাদের যে মূল সংগঠন বিএনপি ফাদার সংগঠন তাদেরও দিক নির্দেশনা, এইসব মিলিয়ে আমরা এগুলো তৈরি হবে। 21 শতক উপযোগী একটা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদের যে সকল প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাআল্লাহ দক্ষতার সহিত এটি করবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলছেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধার কারণে সঠিক সময়ে এসব সংগঠনের কমিটি করা সম্ভব হয়নি। তবে নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। বাধা দিয়েছে, আমাদেরকে কাউন্সিল করার জন্য হল রুম দিতে চায়নি। বিভিন্নভাবেই তারা বাধাগ্রস্ত করেছে। অঙ্গ সংগঠনগুলো যে সমস্ত কর্মী সভা করত বা জেলায় জেলায় কাউন্সিল করত, সেখানে তারা বাধা দিয়েছে। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি, সেগুলো নিশ্চয়ই হতে থাকবে। তবে এসব সংগঠনের সুবিধাবাদীরা যাতে যুক্ত না হতে পারে তা নিশ্চিত করার কড়া হুঁশিয়ারি বিএনপি হাইকমান্ডের। দলীয় লাঠিয়াল বাহিনী নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ডে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সরব দেখতে চায় বিএনপি।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে 2 দশক পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার সফর ঘিরে বইছে নেতাকর্মীদের উচ্ছ্বাস। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 20 বছর পর শনিবার ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনা পাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে আরও 21 জেলার সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। সফরসূচি অনুযায়ী রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সদস্যরা। সকল জলাবদ্ধতা সহ যানজট সহ যে সকল সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি ইতিমধ্যেই শেষ হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। আমরা কুমিল্লার মানুষের সকল প্রাণের দাবি ওনার মাধ্যমে বাস্তবায়িত হবে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। দফায় দফায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন আর প্রস্তুতি তদারকিতে ব্যস্ত স্থানীয় জনপ্রতিনিধিরা। নেতাকর্মীর পাশাপাশি আমাদের চাঁদপুর জেলার জনগণ যারা আছে তারাও এক পলক দেখার জন্য আমাদের প্রিয় নেতাকে অধীর আগ্রহে আছে, কখন ওনাকে দেখবে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা, চাঁদপুরে একটি ইপিজেড হবে যাতে বেকার সমস্যা সমাধান করা যায়। স্টেডিয়ামটা আরও বেশি সুসজ্জিত হয় এবং ছোট ছোট মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হয়। ইপিজেডের সম্পর্কে আমরা যেটা বলেছি, চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে এবং উনি যেন এই দিকটিতে চাঁদপুরবাসী নজর দেয়। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আছেন সহকর্মী ফারুক আহমদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারুক, চাঁদপুরে প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষার কিন্তু এখন কমতি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে শনিবার আসবেন, সেই অপেক্ষার জন্যই এখনো পর্যন্ত চাঁদপুরবাসী গভীর আগ্রহ ভরে আবারও অপেক্ষা করছেন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সরকারি কলেজ মাঠে, যেখানে প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার বিকেল 3:30 ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম কর্মসূচি আছে যে তার উদ্বোধন করবেন এবং চাঁদপুর সহ 22টি জেলার সেই কার্যক্রমটি চলমান থাকবে এবং সেখান থেকে মূলত ভার্চুয়ালি যে বাকি 21টি জেলা আছে সেখানে তিনি এই কর্মসূচি উদ্বোধন করবেন। তার আগে কিন্তু প্রধানমন্ত্রী চাঁদপুর যেই প্রবেশপথ আছে অর্থাৎ চাঁদপুরের যে শাহরাস্তি উপজেলা আছে সেখানে একটি খাল খনন পূর্ণ খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। তারপরে কিন্তু চাঁদপুর সদরের একটি খাল আছে যাকে বিশ্ব খাল হিসেবে পরিচিত এবং গুরুত্বপূর্ণ এই সেচ খালটিও তিনি পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। তারপরে মূলত এই মাঠে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আসলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম চাঁদপুরে যেমনটি আসছেন, তার আগেও কিন্তু বিগত 2006 সালে তিনি বিএনপি যুগ্ম মহাসচিব হিসেবে তিনি লং মার্চে অংশ নিয়েছিলেন তরুণদেরকে উজ্জীবিত করার জন্য। সেই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের বেশ কয়েকটি উপজেলাও তখন তারেক রহমান ভ্রমণ করেছিলেন এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। আর এটি হলো তারেক রহমানের চাঁদপুরের দ্বিতীয় আশা, যেটি প্রধানমন্ত্রী হিসেবে তিনি এখানে আসবেন এবং সেই তার আশার অপেক্ষাটি মূলত এখন চাঁদপুরবাসী গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। আমরা যদি যে তথ্যটি জানাতে চাই যে এর মধ্যে কিন্তু বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কিন্তু তারা আনন্দ মিছিল করেছে। আর সরকারি প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চলাচলের যেই পথটি আছে সেটি যেন নির্বিঘ্ন করা যায় তার জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এই জন্য নিরাপত্তা সংস্থাগুলো আছে তারা যেমনটি আছেন সরকারি প্রশাসন যন্ত্রের সকল কর্মকাণ্ড এখন ব্যস্ত সময় পার করছে। একের সঙ্গে যদি বলি রাখি যে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো তারাও কিন্তু নেতাকর্মী এবং সমর্থকদের গুছিয়ে রেখেছে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। জেলা বিএনপি যিনি সভাপতি আছেন এবং চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য আছেন শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন
তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী চাঁদপুরে সবশেষ বিকেল 5টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি একটি কর্মী সভায় যোগ দিবেন এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন এবং সেই জায়গাটি হচ্ছে চাঁদপুর ক্লাব। সেই চাঁদপুর ক্লাবের অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে কিন্তু প্রধানমন্ত্রী আবারও সড়ক পথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি যেই পরিস্থিতি তার নিয়ে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন না হলে আন্দোলনে যাবে এনসিপি। দলটির নেতারা বলছেন সিটি কর্পোরেশন নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা চলছে, তবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে লড়বেন তারা। এরই মধ্যে সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ফেরাতে কাজও শুরু হয়েছে। নাজমুস সালাহের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের পর থেকে এনসিপির নজর স্থানীয় সরকারে, এজন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটিও। সারা দেশে পৌরসভা ও সিটি কর্পোরেশনে নিজেদের বেশ কিছু সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, সিটি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আলোচনা চলছে। জনভোগান্তি দূর করতে দ্রুত স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতি জরুরি। তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনে নামার কথা বলছেন সার্জিস আলম। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকায় তো বটেই, ঢাকার বাইরেও এখানে এই জোটের ভোট বেশি, ফলে এটা ভাগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমরা জোটগতভাবে ইলেকশন করতে চাই। অনেক জায়গায় দুই দলেরই কিছু অনড় অবস্থান আছে, এটা নেগোশিয়েট করা যাবে। বিশাল শূন্যতা তৈরি হয়েছে জনসেবার ক্ষেত্রে ও স্থানীয় পর্যায়ে। আগামী 6 মাসের মধ্যে বিএনপি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচনটা দিবে। তারা যদি এটা না করে তাহলে আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, আমাদের এই দাবি হয়তো আদায় করে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়ানো ও এলাকা ভিত্তিক সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা বলছেন, 2-3 মাসের মধ্যে উপজেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচিতে নামবেন তারা। প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ওই মানে আসনের মধ্যে সংগঠনকে গোছানোর জন্য পোলিং এজেন্ট তৈরি করা, ওয়ার্ড ভিত্তিক কমিটি দেওয়া, এগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে লক্ষ্য একটা হলো তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, মানুষের সাথে গণসংযোগ করা, মত বিনিময় করা। এই কানেক্টিভিটিটা করার জন্য আমরা এই ধরনের জনসংযোগের বিভিন্ন ধরনের স্টেপ সামনে নিতে যাচ্ছি। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া প্রশাসকরা যাতে ভোটে প্রার্থী হতে না পারেন সেই দাবিও জানান এনসিপি নেতারা। যারা এই মুহূর্তে প্রশাসক হিসেবে যে কোনো জায়গায় আছে তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আস্থাভাজন করে সাজাতে হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা জুলাই অভ্যুত্থান থেকে রাজনীতির মাঠে নামা জাতীয় নাগরিক পার্টির। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার হাম প্রসঙ্গ। দেশ জুড়ে দেখা দিয়েছে শিশুদের আইসিইউ সংকট। হাম আক্রান্ত মুমূর্ষু সন্তানকে নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে অনেক অভিভাবককে। সেখানে ব্যয়বহুল চিকিৎসায় দিশেহারা মধ্যবিত্ত পরিবার। আইসিইউর বিকল্প হিসেবে বাবল সিপ্যাপ পদ্ধতিতে দেয়া হচ্ছে চিকিৎসা। কথা বলছেন চিকিৎসকরা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপ্যাপটা দিচ্ছি। সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা বেশ ভালো ইমপ্রুভ করতেছে। খুলনা অঞ্চলেও কোনো মেডিকেলে নেই শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আইসোলেশন ওয়ার্ডে দেয়া হচ্ছে চিকিৎসা। 3-4 দিন জ্বর, কাশি, তারপরে কালকে বাড়ি থেকে দেখলাম কি হালকা পাতলা র্যাশ উঠেছে, মুখে একদম হয়ে গেছে, ভিতরে ঘা হয়ে গেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হইতো, আরো ফুলা ছিল। আমার বাচ্চা যখন আদামরা হয়ে গেছে তখন ওরা রেফার করে এই খুলনায় দিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের ওই এনআইসিইউ নাই। সেটার জন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারা এই বিষয়টাতে অনেক জোর দিয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আইসিইউ থাকলেও রয়েছে শয্যা সংকট। এক বিছানায় 2 থেকে 3 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। আবার অনেক হাসপাতালে আইসিইউর ইউনিট থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। গুরুতর আক্রান্ত শিশুদের যেতে হচ্ছে অন্যত্র। কোনো ফলাফল পায় না, চোখ মুখ ফুললে আর গোড়াটা বাড়তে হয়। টিকা দিচ্ছিল গত মাসের 8 তারিখে, তাহলে এই মাসের 8 থেকে একটা পাইতো, তার আগে তো যে
হাম উঠে গেল। এখানে আইসিইউ আছে কিন্তু আইসিইউ চালু নাই। যদি আইসিইউ চালু থাকতো তাহলে আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম। চিকিৎসকরা বলছেন হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরিতে সময় লাগে 4 সপ্তাহ। তানজিল হাসনাত, সময় সংবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন 104 জন রোগী। সবশেষ অবস্থা জানতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী উবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উবায়দুল, গত 2 মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে এখানে চিকিৎসা নিয়েছে 1340 জন শিশু এবং এর মধ্যে 1204 জন কিন্তু সুস্থ বাড়ি ফিরেছে। এই যারা ভর্তি হয়েছে বা চিকিৎসা নিয়েছে তাদের একটি কমন সমস্যা আমরা দেখেছি যে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে মূলত এই হামের আইসোলেশন সেন্টারে তারা ভর্তি হয়েছেন এবং প্রত্যেকের দেখা গেছে যে অক্সিজেন সেবা এবং যাদের বেশি জটিলতা দেখা দিয়েছে তাদেরকে কিন্তু আইসিইউ সেবার প্রয়োজন পড়েছে। কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশুদের জন্য কোনো ধরনের আইসিইউ সেবা কিন্তু নেই, যার ফলে এই যারা জটিল সমস্যায় তৈরি হয়েছে, যাদের তীব্র শ্বাসকষ্ট তৈরি হয়েছে তাদেরকে কিন্তু আইসিইউ সেবার পরিবর্তে কিন্তু বাবল সিপেপ পদ্ধতি, যেটি একটি বোতলের মাধ্যমে বুদবুদ তৈরি করে ফুসফুসে আসলে তাদেরকে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করেছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখানে যে চিকিৎসকরা বলছেন যে আইসিইউ সেবা খুবই প্রয়োজন, কিন্তু আইসিইউ সেবাটা চালু না থাকার কারণে কিন্তু এই শিশুদেরকে কিন্তু এই যে সেবাটা সেটি দেওয়া হচ্ছে এবং জটিল পর্যায়ে চলে গেলে তারা মৃত্যুবরণ করছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে হামের অতি সংক্রমণে ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও তার গর্ভের সন্তান। চিকিৎসকরা বলছেন কোনো গর্ভবতী মা হামে আক্রান্ত হলে সন্তান জন্ম নিতে পারে জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গ হয়ে। তাই পরিবারে কোনো শিশু বা সদস্য হামে আক্রান্ত হলে গর্ভবতী নারীকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। দেশজুড়ে ব্যাপক হারে ছড়িয়েছে অত্যন্ত ছোঁয়াচে রোগ হাম। চলতি বছর স্বাস্থ্য অধিদপ্তর হাম সংক্রমণের হিসাব রাখার 2 মাস পূর্ণ হলো আজ। এ সময়ে আক্রান্ত প্রায় 60,000 আর মৃত্যু প্রায় 450। এবার হাম যেমন ছড়াচ্ছে ভয়াবহতা, তেমনই পরিবর্তন হয়েছে সংক্রমিত হওয়ার ধরনও। শুধু শিশুরা নয়, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে বয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে 8 বছরের বেশি ভর্তি আছে প্রায় 50 রোগী। এ হাসপাতালে 30 বছরের একজন মারা যাওয়ার রেকর্ডও আছে। হাসপাতালে ভর্তি বয়স্ক রোগীরা বেশিরভাগ আক্রান্ত হয়েছেন পরিবারের শিশু সন্তানদের কাছ থেকে। আবার অনেকে জানেন না কিভাবে শরীরে বাসা বেঁধেছে এ ভাইরাস। বয়স্ক লোকের যে হাম হয় এটাও আমরা শুনি না, বাচ্চা পোলাপান এদেরকে হইতে পারে। এখন বয়স 30, 40, 50 এদের হাম হয়। বাসায় ওদের আরও 2 জনের হয়েছিল, সেদিনে ওনারও আসছে শরীরে। আমার বড় বোনের ছেলের হয়েছিল, তারপরে এই হসপিটালে ভর্তি ছিল, আমরা দেখতে আসছিলাম। পরের দিনই আমার মেয়ে জ্বর ছাড়ে না, তারপরে এই যে শরীরে হাম উঠছে। চিকিৎসকরা বলছেন বয়স্ক রোগীদের জটিলতার শঙ্কা নেই, তবে গর্ভবতী মা হামে আক্রান্ত হলে ঝুঁকি বেশি গর্ভের সন্তানের। জন্মগত ত্রুটি, হার্টের সমস্যা, এমনকি বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা আছে বলে জানান চিকিৎসক। গর্ভবতী মায়ের চেয়ে বেশি ঝামেলা হয় গর্ভস্থ যে সন্তান, বিশেষ করে ফার্স্ট ট্রিমেস্টার বলে, প্রথম 3 মাস হলে ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। হয়তো মিসক্যারেজ বা গর্ভটা নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চাদের আইইউডি বলে মানে বাচ্চার ডেথও হয়ে যেতে পারে, জন্মগত ত্রুটি হয়ে যেতে পারে। গর্ভবতী মায়েদের সুরক্ষিত রাখতে ঘরে কোনো শিশু কিংবা নিজের কোনো শিশু সন্তান হামে আক্রান্ত হলে সেই গর্ভবতী মাকে নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো বাচ্চা যদি এরকম থাকে বা আশেপাশে কেউ থাকে, গর্ভবতী নারী তাদের কাছেও যাবে না, তারাও বাইরে অযথা অপ্রয়োজনে যাবে না, গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা খুবই জরুরি। নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের 5 জন দগ্ধের ঘটনায় স্বামী ও 3 সন্তানের পর মারা গেলেন গৃহবধূ সালমা আক্তার। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে একই হাসপাতালে মারা যান তার স্বামী আবুল কালাম, ছেলে মুন্না, মেয়ে মুন্নি ও কথা। চিকিৎসকরা জানান তাদের প্রত্যেকের শরীরে 30 থেকে 95% দগ্ধ হয়েছিল। রোববার ফতুল্লার ওই বাড়িতে লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমেছিল। রান্নার জন্য আগুন জ্বালাতে এই বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন পরিবারের 5 জনই।
দুপুরের সময় আরও থাকছে। রাজশাহীতে ও সাতক্ষীরায় আম নামানো শুরু। প্রথম দিন বাজারে এলো গুটি ও হিমসাগর। 2 সপ্তাহের মধ্যে মিলবে সুস্বাদু গোপাল ভোগ, লক্ষণ ভোগ ও ক্ষীর সাপাত। তিস্তার সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে যখন বেইজিং নয়াদিল্লিতে কূটনৈতিক এবং কৌশলগত আলোচনা নতুন মাত্রা পাচ্ছে, তখন বাংলাদেশ স্পষ্ট করেছে প্রকল্পটি এখনও প্রাথমিক গবেষণা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সমীক্ষা এবং জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্ব বা অর্থায়নের সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তার প্রশ্নে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। শাতিলা শারমিনের রিপোর্ট। এক সময়ের জল টলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। ফলে প্রকল্পটিকে ঘিরে রয়েছে চীন ও ভারতের পৃথক আগ্রহ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। এখন পর্যন্ত আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে আমাদের সমীক্ষা চলছে, যেটা হলো কারিগরি সমীক্ষা। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ, এই 3টি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। চীনাদের আপনার সেটা হলো ইনভলভমেন্ট এবং তাদের যেখানে তারা যে থাকবে এখানে অবস্থান, এটি ভারতের জন্য এক ধরনের একটা ডিসকমফোর্টের কারণ, এত কাছে শিলিগুড়ি করিডোর। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে, এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এই সমঝোতা স্মারক সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এর ফলে যুক্তরাষ্ট্রের এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য সাশ্রয়ী মূল্যে আমদানি সম্ভব হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে সমঝোতা স্মারকে 2 দেশের পক্ষে স্বাক্ষর করেন তারা। অনুষ্ঠানে সমঝোতা স্মারককে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। আমি বিশ্বাস করি এই সমঝোতা স্মারক আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানির প্রাপ্তি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। এমওইউ স্বাক্ষরকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন মার্কিন জ্বালানি মন্ত্রী। এটি বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব এনার্জির চমৎকার একটি দল কাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের 2 দেশকে আরো কাছাকাছি আনার এই সুযোগ তৈরি হয়েছে। ওয়াশিংটন বাংলাদেশ
দূতাবাস জানায় এই সমঝোতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এর ফলে সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। এমন এক সময়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রংপুরে জামায়াতের উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর মডেল থানা মিলনায়তনে সম্মেলনের আয়োজন করে জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রায় নিতে একমত 2 প্রেসিডেন্ট। বৈঠকে একগুচ্ছ বাণিজ্য চুক্তি শিখে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ ট্রাম্পের, ছাড়লেন বেইজিং। রাজধানীতে টানা 2 সপ্তাহ ধরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। নতুন করে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দর, আর ডিমের ডজনে বেড়েছে 15 টাকা। নিত্যপণ্যের এমন উচ্চ মূল্যের বাজারে নাভিশ্বাস সাধারণ ভোক্তার। বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়েছে পণ্য মূল্যে, যদিও দাম কমায় কিছুটা স্বস্তি দিচ্ছে চাল ও মুরগির বাজার। শুক্রবার ছুটির দিনে বাজারে চাপ বাড়লেও নিত্যপণ্যের উচ্চ মূল্যে ক্রেতার নাভিশ্বাস। চলতি মাসের শুরু থেকেই সবজির বাজারে আগুন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুন 80 থেকে 100, পেঁপে 100, টমেটো 80 থেকে 100, শসা 70 থেকে 80, কাঁকরোল 120, করলা 80 থেকে 100, ঢেঁড়স 50 থেকে 60, বরবটি 80 আর কাঁচামরিচ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমন দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়েছে পণ্যের মূল্যে। পেঁপের দাম 100 টাকা কেজি, এটা শুনে মানে আমি অবাক হয়ে গেছি যে একটা পেঁপে সেটা 100 টাকা কেজি। আজকে সর্বোচ্চ নিম্নমানের সবজি আমরা খাচ্ছি 80 টাকা। আমাদের মতো লোকদের তো কঠিন অবস্থা। 2000 টাকা আনলে আমরা এক ব্যাগও বাজার করতে পারি না। আমরা অন্যান্য বছরে দাম কম থাকে আরো, কিন্তু এই বছরে একটু দাম বেশি। তেলের দাম একটু বেশি, গাড়ি ভাড়া বেশি, তারপরে এই যে বৃষ্টিগুলো গেল, বৃষ্টির কারণে। এদিকে সবজির পর বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। 1.5 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। বাড়তি আদার দামও। আগে পেঁয়াজের দাম একটু কম ছিল, এখন পেঁয়াজের দাম বেশি। এক সপ্তাহের ব্যবধানে 5 করে আজ 3 দিনে 45 টাকা কেজি হয়েছে। ডিমের বাজারেও অস্থিরতা। ডজনে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। 20 টাকা 30 টাকা কিনছে আজকে। এত দাম মানে আমার বয়সে আমরা ডিমের দামে এত দেখি না। ডিমও কম নিতে আছে এবং কি বেচাকেনাও কম, আবার আমাদের লাভের সংখ্যাও কম হবে। তবে কিছুটা স্বস্তি চাল ও মুরগির বাজারে। মিনিকেট, ব্রি 28 ও পাইজাম চালের দাম কমেছে কেজি প্রতি 5 টাকা। আর 10 টাকা কমে রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 আর সোনালী বিক্রি হচ্ছে সর্বোচ্চ 340 টাকা কেজিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে আরও বাড়ছে করমুক্ত আয় সীমা। অন্তর্বর্তী সরকারের বাড়ানো সীমার সঙ্গে আরও 50,000 টাকা যুক্ত করে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান বিএনপি সরকার। কর হার ও স্ল্যাবেও আসছে পরিবর্তন। ফরহাদুর রহমানের রিপোর্ট। জিডিপির 25 থেকে 30% যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত থেকে। অর্থনীতিতে বৃহৎ অবদান রাখা এই খাতের উদ্যোক্তারা বছরব্যাপী ভোগেন কর সংক্রান্ত জটিলতায়, যার বড় অংশ জুড়ে রয়েছে আয়কর। ট্যাক্সটা সরকার একটু বিবেচনা করে দেখে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত 5% ট্যাক্সটা দিতে হবে না, তাহলে আমাদের সেলসটা একটু বাড়ে বা আমরা একটু স্বাচ্ছন্দ্যবোধ দিয়ে কাজ করতে পারি। সমন্বিত উন্নয়নের জন্য এই তাদেরকেও অনবোর্ড করতে হবে, বাট ওই অনবোর্ড করতে গেলে যে যন্ত্রণাগুলো আছে এটা যদি সমাধানের পথ না সরকার সৃষ্টি করে,
এটা কিন্তু যেই কথাটা বারবার বছরের পর বছর উচ্চারিত হচ্ছে সেটাই থেকে যাবে। আগের অর্থবছরের মতো চলতি 2025-26 অর্থবছরে করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকায় রেখে বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবে প্রতিশ্রুতি দেয় আগামী 2026-27 ও 2027-28 অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার। এনবিআর ও অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, করমুক্ত আয়সীমায় পরিবর্তন আনছে নতুন বিএনপি সরকার। করমুক্ত আয়সীমা বেড়ে হতে পারে 4 লাখ টাকা, তবে কমতে পারে করের স্ল্যাব বা স্তর। 7 স্তর নেমে আসতে পারে 6 স্তরে। এছাড়া প্রথম স্ল্যাবে কর হার বাড়ানো হতে পারে 5%। তবে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি সাধারণ করদাতাদের। কর আদায়ে রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ডিজিটাইজেশনে আরও জোর দেওয়ার তাগিদও তাদের। 3.5 লক্ষ টাকা আছে, এটা যদি অন্তত 5 লক্ষ টাকা করা হয় তাহলে দেখা যাবে যে যারা কর দিত না, যারা করটাকে ভয় পেত, যারা করের আওতায় আসতো না, তাদের জন্য সুবিধা হতো, তারা অন্তত করের আওতায় আসতো, পরবর্তীতে সে কর দিতে অভ্যস্ত হতো। সবাইকে করের আওতায় আনা উচিত, কিন্তু করের আওতায় যদি আনতে হয় সেক্ষেত্রে অফিসারদেরকেও সহনশীল হইতে হবে। অর্থনীতিবিদদের মতে করের হার ও সীমা যৌক্তিকীকরণ করা দরকার। এছাড়া হার না বাড়িয়ে করজাল সম্প্রসারণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের কর আয়সীমাটা নির্ধারণ করার জন্য একটা যৌক্তিক মানদণ্ড আমাদেরকে ব্যবহার করতে হবে এবং যারা কর দিচ্ছেন তাদেরকে প্রেশারটা না বাড়িয়ে করের জালটাকে বিস্তার করার জন্য প্রচেষ্টাটাকে নেওয়া উচিত। রাজস্ব বোর্ডের তথ্য বলছে, প্রায় 1,20,00,000 কর শনাক্তকরণ নম্বরধারীর মধ্যে গেল 14 মে পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 50 লাখ করদাতা। বিপরীতে রিটার্ন দাখিল করেছেন 41 লাখ। একটি শক্তিশালী অর্থনীতির জন্য শক্তিশালী কর সংস্কৃতির বিকল্প নেই। নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে কর দিলে বাড়বে রাষ্ট্রের সক্ষমতা, ত্বরান্বিত হবে উন্নয়ন। তবে সরকারের পক্ষ থেকে জনগণের পর করকে বোঝা হিসেবেও না চাপানোর আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে জেলার চৌবাড়িয়া হাটে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, দিনক্ষণ হিসেব কষলে আসলে 2 সপ্তাহের কম সময় রয়েছে পবিত্র ঈদুল আজহার। এর আগেই যারা কুরবানির এই পশু কেনার জন্য অনেকে হাটে আসছেন এবং বিক্রেতা যারা বিশেষ করে তৃণমূল খামারি তারাও কিন্তু এই মুহূর্তে হাটে তুলছেন এবং আমরা দেখছি হাটে একটা দর হাঁকাহাঁকি চলছে এবং এই অঞ্চলের যেসব গরু রয়েছে এই গরুগুলো কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হয়েছে, একটা দর যাচাই চলছে এবং সব মিলে একটা জমজমাট কারবার কিন্তু আমরা দেখছি। গত কদিনের তুলনায় আজকে যে হাটটিতে রয়েছে নওগাঁর চৌবাড়িয়া হাট, এই হাটে আজকে পর্যাপ্ত দেশীয় গরুর কিন্তু সমারোহ। বিশেষ করে ষাঁড় গরু মাঝারি বড় 3 লাখ থেকে 3.5 লাখ টাকা দামের গরু এখানে আমরা বেচাকেনা করতে দেখেছি এবং দামের জায়গাটা আসলে পরস্পর বিরোধী কিছু বক্তব্য আমরা জানতে পারছি। বিশেষ করে যারা ক্রেতা তারা বলছেন এখন পর্যন্ত অনেকে গরু ছাড়ছেন না, কারণ শেষ পর্যন্ত দেখতে চান তারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন গেল বারের চেয়ে তুলনামূলক এখন পর্যন্ত গরুর দাম কিছুটা কম তারা বলছেন। সব মিলে আসলে একটা হয়েছে, কিন্তু দরদাম পরস্পর বিরোধী হিসেব কষে কিন্তু এখন চলছেন এবং অনেকেই গরু কিনে নিয়ে কিন্তু পরম যত্নে ঈদের আগে আরেক দফা বিক্রির একটা চেষ্টা করে থাকেন। কিছু ব্যাপারীর এটি হাত বদল হয়ে থাকে। এই কারবারে আমরা দেখছিলাম জেলায় প্রায় এবছর 8 লাখ পশু কুরবানির জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে খামার পর্যায়ে এবং এই পশুগুলো তৃণমূল খামার থেকে এখন হাটে তোলা হচ্ছে। গরু ছাড়াও কিন্তু আমরা দেখেছি ছাগল, ভেড়া, সব মিলে এই হাটটি এখন একটা পর্যাপ্ত গরুর সমারোহ, দর হাঁকাহাঁকি, কেনা বেচার জমজমাট কারবারই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর চৌবাড়িয়া হাটে কুরবানি পশু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। প্রথম দিন নামানো হলো গুটি আম। দীর্ঘদিনের যত্ন, পরিচর্যা আর অপেক্ষার পর মধু মাসের মাঝামাঝিতে এবার ফল আহরণের পালা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিন নামানো হয় গুটি আম। আগামী 2 সপ্তাহের মধ্যে বাজারে মিলবে গোপালভোগ, লক্ষণ ও হিমসাগরের মতো জনপ্রিয় জাতগুলো। গুটি আম কিছু সময় পাকা দেখা দিচ্ছে, আবার কিছু জায়গা পাকা দেখা দেয়নি, ওই পাকাগুলো ভাঙছে। এই বছর আশা করতেছি একটু ভালো যাবে আমের বাজার। আম নামানোর পরপরই শুরু হয়েছে বাজারজাত। রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরেও শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমের প্রথম দিন জাত ও আকার ভেদে মন প্রতি দর উঠেছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত।
কৃষি বিভাগ বলছে জেলায় 19,000 হেক্টর জমির আম 780 কোটি টাকায় বিক্রির আশা করা হচ্ছে। পরিপক্ক আম বাজারজাত করে সেটা আমাদের মনিটরিং টিম রয়েছে, আমাদের মোবাইল টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত থাকে। এদিকে সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ। ভালো ফলনে খুশির ঝলক চাষিদের চোখে মুখে। লাভজনক হব বলি আশা করি আমরা। গবেষণার মাধ্যমে আমরা সংরক্ষণ ব্যবস্থা আরো একটু দীর্ঘ করা যায়, তাহলে আমরা মনে করছি যে এই আমটা আরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় 4,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে 5,299টি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখলমুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তিতে পৌঁছাতে পারে চরমে। স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতাই এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। সড়কের উপর বাজার নাকি বাজারে সড়ক, প্রথম দেখায় তা বোঝা দায়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিনরাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। আবার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার দেখিয়ে তা ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। অনেক সমস্যা হয়, আমরা জিনিসপত্র নিয়ে যাইতে এই যে গাড়ি এটা খারাপ হয়েছে, আমি কোন গান দিয়ে যাবো? ব্রিজের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত ওই মাথা পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে সবসময়। ঈদ এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করে। তাই আগেভাগেই সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। তাদেরকে বলা হয়েছে যেন তারা নিজ দায়িত্বে ওই সময়ের মধ্যে সড়ক ও জনপদের যে মালিকানাধীন জায়গা আছে সেই জায়গাটুকু ছেড়ে দেয়। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতি বছর তা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি কাউকেই। সড়কে মহাসড়কে তো শুধু অস্থায়ী হাটবাজার না, কোনোভাবেই কোনো ধরনের হাটবাজার বসতে পারবে না। এদিকে সরকারের দুই দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায় আসছে ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের দুই দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ইজারা দেওয়াটা একবারই আসলে ঠিক না। 2টা লেন বন্ধ হয়ে যায় 4টা লেনের মধ্যে, তাহলে এখানে বটলনেক তৈরি হয়। একটা পার্ট সেতু ভবনের, একটা পার্ট হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে। তো ওই যে এদের মধ্যে সমন্বয় করে আসলে সমস্ত কাজগুলো করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, তেমনি যানজটে পড়ে প্রায় প্রতিদিনই বিশাল সংখ্যক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। তাই তো শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এখন গ্রাহকরা 80 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। দূষণ কমাতে পরিবেশ বান্ধব এসব গাড়ি আমদানি ও বিনিয়োগে বাড়তি সহায়তা পাবেন বিনিয়োগকারীরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নীতি সুবিধা ছাড়াও ডিজেল চালিত গাড়ির তুলনায় রোড ট্যাক্স ও আমদানির কর হ্রাস এবং ব্যাংক ঋণের সুদ একক সংখ্যা নির্ধারণ করে তাদের ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন এই খাতের উদ্যোক্তারা। সুলতানা রিপোর্ট। নিজের একটি গাড়ি থাকা যেন স্বপ্ন আর সফলতার প্রতীক। সেই স্বপ্ন পূরণ করতে এখন ঋণ দিবে ব্যাংক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন চালু হওয়ার পর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নিবন্ধন হয়েছে মাত্র 500টি। এর মধ্যে 2024-25 অর্থবছরে 178টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়। এই সময় নিবন্ধন হয় 400-র কিছু বেশি গাড়ি। হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভেন ইভি, এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যদি আপনি কিছুটা ছাড় দেন, পাশাপাশি যদি ব্যাংক ইন্টারেস্টও যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বিক্রি আরও বাড়বে, ক্রেতারা কিন্তু উৎসাহিত হবে পরিবেশ বান্ধব গাড়ি কেনার জন্য। অনেক দেশে কিন্তু এই পরিবেশ বান্ধব গাড়ি কিনলে 5 বছরের রোড ট্যাক্স কিন্তু মওকুফ করা হয়। রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়া ও পেট্রোল ডিজেল চালিত গাড়ির তুলনায় সাশ্রয়ী পরিচালনা ব্যয়ের কারণে চীনের 60% এবং নরওয়ের 93% মানুষের কাছে জনপ্রিয় এই বাহন। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা 60 লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ 80 লাখ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে বিনিয়োগের অনুপাতও। আমরা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো পলিসি সাপোর্ট দ্বারা দূর করতে পারি, তবে অবশ্যই সেখানে
বিদেশি বিনিয়োগ আসবে। এদেশে একটা বড় মিডল ক্লাস সোসাইটি আছে, যেটা আগ্রহী যে কোনো পশ্চিমা বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু বিনিয়োগের একটা আগ্রহের জায়গা। বিশ্বে পরিবেশ বান্ধব দেশগুলোর কাছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নরওয়ের ওসলো বার্জেন, চীনের শেনজেন, নেদারল্যান্ডের আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সুইডেনের স্টকহোম শহরের বাতাস বায়ুমানের সূচকে বিশ্বের অন্যতম সেরা ও দূষণমুক্ত শহরের তালিকায় উঠেছে বৈদ্যুতিক গাড়িতে ভর করে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, বেজিংয়ে দ্বিতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রায় নিতে একমত হয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। শিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়ে ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন ট্রাম্প। 2 দিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিং বিমানবন্দরে রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে বেইজিংয়ের ঝোংনানহাই কমিউনিস্ট পার্টি কমপ্লেক্সে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। শত শত বছরের পুরনো গাছ ও ঐতিহাসিক বাগান ঘুরে দেখান ট্রাম্পকে। উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠানোর কথাও জানান শি। পরে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন দুই নেতা। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার কথাও জানান শি। আমরা আমাদের দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করেছি, যা গঠনমূলক ও কৌশলগত সম্পর্ক। এটিকে একটি মাইলফলক সফর বলা যেতে পারে। বৈঠকে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। তিনি শি জিনপিংকে দীর্ঘদিনের পরিচিত ও সম্মানিত নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি, যা দুই দেশের জন্যই অত্যন্ত উপকারী। তিনি এমন একজন ব্যক্তি যাকে আমি গভীরভাবে সম্মান করি। দীর্ঘ 9 বছর পর গেল বুধবার চীনে ঐতিহাসিক সফরে যান ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ ইস্যুতে নতুন মোড়। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করেও বাজেট ইস্যুতে সুরাহা করতে পারেননি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কোচের নাম শুনতে সমর্থকদের আরও 2-3 দিন অপেক্ষা করতে বললেন তিনি। আগামী 2 বছর জাতীয় দলের খেলা বিবেচনা করেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। আগামী 2 বছরে আমাদের যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ। কে কোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত, সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আবার সেই রেজাল্ট আমরা প্রত্যাশা করি। সো আমাদের সামনের যিনি কোচ হবেন সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে, কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। এবার পরিবার দিবসের খবর। পরিবার শব্দটি শুনলেই সবার আগে ভেসে ওঠে প্রিয় কিছু মুখ, যাদের কাছে গেলে মেলে দুদণ্ড শান্তি, মেলে আশ্রয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবার নামের সেই সুতোতেও পড়েছে টান। যৌথ পরিবার ভেঙে গড়ে উঠছে একক পরিবার, কমে যাচ্ছে সম্পর্কের দৃঢ়তা। বিশ্ব পরিবার দিবসে উম্মে হানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। পরিবার ছোট্ট একটি শব্দে জড়িয়ে আছে দীর্ঘ অটুট বন্ধনের আবেগ। পরিবার মানে শেষ আশ্রয়, পরিবার মানে মমতার ছোঁয়া, ক্লান্ত দিন শেষে নির্ভরতার নিরাপদ স্থান। সময় বদলেছে সম্পর্কের ধরন। সম্পর্ক এখন জটিল সমীকরণ। যৌথ পরিবার ভেঙে গড়ে উঠছে একক পরিবার। সেখানেও আবার ব্যস্ত জীবনে একই ছাদের নিচে থেকেও কমেছে কথা, কমে যাচ্ছে একে অপরকে মন খুলে শোনার অভ্যেস। এই যেমন গোলাম রব্বানী, তিনি কি জানতেন নুয়ে পড়া জীবনের শেষ সময়ে এসে ঠাঁই হবে বৃদ্ধাশ্রমে? আপনজন থেকে দূরে গিয়ে এখন তার সময় কাটে এই 4 দেয়ালের ভিতর লেখালেখি আর বই পড়ে। তার কাছে পরিবার মানে আসলে কি? যখন রাতের বেলা আসে, একাকী যখন হয়, তখন বুঝতে পারি যে আসলে
আমি একা। এস্টাবলিশ হওয়ার পিছনে যে বাবা মা ছিল বা একটা পরিবার ছিল, একটা সাপোর্ট ছিল, সেই জিনিসটা মনে রাখে না। সোশ্যাল মিডিয়ার একটা বড় ইফেক্ট আছে। জীবনটাও এখন বড়ই জটিল। প্রযুক্তি নির্ভরতা, পারিপার্শ্বিক অস্থিরতা বাড়িয়েছে পরিবারের মানুষের মানসিক দূরত্ব। পুরো বৈশ্বিক সিস্টেম যদি পরিবর্তিত না হয়, পুঁজিবাদী ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মিনিট আসলে একটা আউটপুট তৈরি করে, সেই জায়গা থেকে যদি বিবেচনা করা না যায়, আমরা কিন্তু আসলে আর এই অবস্থাতে ফিরে আসতে পারবো না। সমাজ বিশ্লেষকরা বলছেন, পরিবারের বন্ধন টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি পারস্পরিক শ্রদ্ধাবোধ, একসাথে বসে কথা বলা, একে অন্যকে মন খুলে শোনা। এই কূলে আমি, ওই কূলে তুমি, মাঝখানে ওই নদী বয়ে চলে যায়। মান্নাদের এই কালজয়ী গানই যেন হয়ে উঠেছে আজকালকার পরিবারগুলোর গল্প। যৌথ পরিবার ভেঙে তৈরি হচ্ছে একক পরিবার, আবার কোনো পরিবারে বাবা মা সন্তান একই ছাদের নিচে থেকেও কোথাও যেন দূরে, অথচ পরিবাররা নিজেরাই তাদের দায়িত্ব নিয়ে ভাঙাতে পারেন এই অসীম দূরত্ব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষা। দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার, হাম আক্রান্ত মুমূর্ষু রোগীর চিকিৎসায় ভরসা বাবল সিপ্যাপ, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তানও, বাড়তি সতর্কতার পরামর্শ। 2000 টাকা আনলে আমরা এক ব্যাগও বাজার করতে পারি না। 1 কেজি করলা 80 টাকা কেজির কথা কয়, আমি 60 টাকা কেজি বললাম, দিব না। চড়ে থাকা বাজারে ক্রেতার নাভিশ্বাস, সবজির পর বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ, পরিবহন খরচের অজুহাতে ডিমের দামে অস্থিরতা, স্বস্তি দিতে বাজেটে বাড়ছে করমুক্ত আয় সেবা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।